সম্প্রতি নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে গোটা দেশে একটা বিরাট ইস্যু তৈরি হয়ে গেছে। চারিদিকে আন্দোলন চলছে। পরীক্ষার শুধু নিট নয়, যে কোনো পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস হওয়া একটা জঘন্যতম অপরাধ। নিট পরীক্ষা কারা দিতে এসেছিল? কৃষক অথবা মধ্যবিত্ত অথবা তার থেকে নিচে যেসব ফ্যামিলিগুলো আছে তাদের ছেলেমেয়েরাই পরীক্ষা দিতে এসেছিল। এখানে কোনো নেতা মন্ত্রীর ছেলে খুঁজে পাবেন না। এইবার এই মধ্যবিত্ত অথবা তার থেকে নিচের লেভেলের পরিবারগুলো থেকে ছেলেমেয়ে দিনরাত কষ্ট করে, তার সঙ্গে বেসরকারিভাবে প্রতিষ্ঠান থেকে কোচিং নিয়ে একটা মোটা অঙ্কের টাকা ব্যয় করে, সঙ্গে দিনরাতের পরিশ্রম, এই দুটোকে যোগ করে নিয়ে তারা পরীক্ষার হলে গিয়ে বসে যদি দেখে যে প্রশ্নপত্র আগে থেকেই চড়া দামে বিক্রি হয়ে গেছে, কার না কষ্ট হয়, কার না মনে ব্যথা লাগে। এখানে অনেকেই আছে এই পরীক্ষাটার মাধ্যমে তাদের ভবিষ্যৎ গড়তে চেয়েছিল, তাদের পরিবারের দায়িত্ব নিতে চেয়েছিল এবং নিজেকে ডাক্তারি পেশার মধ্যে নিয়োজিত করতে চেয়েছিল, কিন্তু অনেকেরই স্বপ্ন ভঙ্গ হয়েছে। তার ফলে কিছু সেনসিটিভ স্টুডেন্ট যারা আছে, তারা নিজেদেরকে দোষী মনে করেছে যে আমি পারলাম না, নিজেকে অপরাধী মনে করে সুইসাইড করে ফেলেছে। এরকম ঘটনা ঘটেছে। এখন সরকার যদি মনে করে তাদেরকে সহযোগিতা করবে, পুরো গোটা পৃথিবী যদি তাদের মা বাবার হাতে তুলে দেওয়া হয়, তাদের সেই সমস্ত ছেলেমেয়েদের মা বাবার কি মন ভরবে? মানে তাদের কি চাহিদা পূরণ হবে যে আমার ছেলে হারিয়ে গেছে, আমাকে দান করা হয়েছে? এই দায়টা কে নেবে? এই সন্তান হারানোর দায়টা কে নেবে? সুতরাং এইরকম জঘন্য ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, এবং আপনি লোকতন্ত্রের একজন সদস্য হিসাবে এই ঘটনার বিপরীতে আন্দোলন করতেই পারেন, এবং জনসাধারণের উচিত এই আন্দোলনকে সমর্থন করা। সে যে নেতা ক্ষমতায় থাকুক না কেন, মোদি থাকুক, কংগ্রেস থাকুক, কমরেড থাকুক, আন্দোলন চলবেই এরকম জঘন্য ঘটনার বিরুদ্ধে, এবং সবার উচিত এই ধরনের আন্দোলনকে সমর্থন করা, ছাত্রদেরকে সমর্থন করা। এবার আসি, আন্দোলনটা কারা করছে? সিজেপি মানে ককরোচ জনতা পার্টি। এই ককরোচ জনতা পার্টি নিয়ে একটা ঘটনা রয়েছে। ককরোচ জনতা পার্টি যে নিয়ে আবিষ্কর্তা, তিনি বর্তমানে আমেরিকার বাসিন্দা, মানে আমেরিকার বাসিন্দা বলা উচিত না, তিনি বর্তমানে আমেরিকা থাকেন। অভিজিৎ দীপক নামে এক ভদ্রলোক বোস্টন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, খুব হাই ডিগ্রিধারী। তিনি ওখানে বসে এই ভারতবর্ষে ককরোচ জনতা পার্টি বানিয়ে ফেলেছেন। এবং এই ককরোচ জনতা পার্টির একটা বিশেষ দিক হলো, খুব কম সময়ে, মানে কয়েক সপ্তাহের মধ্যেই কয়েক ক্রোড় এদের সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্স তৈরি হয়ে গেছে। সরকারের নজর পড়েছে এই জন্য এত তাড়াতাড়ি কী করে ফলোয়ার্স বাড়ছে। এবং সরকার ট্র্যাক করে দেখতে পায় যে এই ককরোচ জনতা পার্টির মধ্যে বা এই সোশ্যাল মিডিয়া এদেরকে ভারতবর্ষের কিছু শত্রু দেশ, যেমন পাকিস্তান, এই ধরনের দেশেরও এই ককরোচ জনতা পার্টির সোশ্যাল মিডিয়ার মধ্যে আনাগোনা রয়েছে। সেখান থেকে ককরোচ জনতা পার্টিকে সরকার একটা আলাদা নজরে রেখেছে। তারপরে ধরুন আন্দোলন শুরু হয়ে গেছে, আন্দোলনের বিরুদ্ধে সরকার লাঠিচার্জ করেছে পুলিশের মাধ্যমে, মানে পুলিশ ছাত্রদের বিরুদ্ধে লাঠিচার্জ করেছে। কেন এই লাঠিচার্জ? এটা সত্যিই মানবিক দিক থেকে ভাবলে উচিত হয়নি লাঠিচার্জ করাটা, কারণ স্টুডেন্ট ভবিষ্যৎ, সরকার অতীত। এবার কেন হয়েছে লাঠিচার্জ? যদি কোনো আন্দোলন করতে হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে, অথবা যিনি ক্ষমতায় আসেন তার কাছ থেকে, বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কমসে কম 15 দিন আগে পারমিশন নিতে হয় যে আমরা একটা শান্তিপূর্ণ আন্দোলন করতে চাচ্ছি, আমাদের এই দাবিটা মেনে নেওয়ার জন্য সরকারের বিরুদ্ধে বা কর্তৃপক্ষের বিরুদ্ধে। কিন্তু এইখানে ঘটনা ঘটেছে উল্টো, এখানে কিন্তু কোনো রকম আগে থেকে কোনো পারমিশন নেওয়া হয়নি। আন্দোলনের আগের দিনই সরকারের কাছে খবরটা গেছে যে কাল আন্দোলন হতে চলেছে। এবার আন্দোলন তো সবাই করবে না, যে জায়গাটা আন্দোলন হবে ওইখানটায় অনেকেই আসেন যে ওইখানে কাজ করে তাদের পরিবার সামলাচ্ছেন। এবার সরকার যদি আগে থেকে জানতে পারে যে এখানে আন্দোলন হবে, সেক্ষেত্রে আগে থেকে ব্যবস্থা করতে পারে, যারা ওইখানে কাজ করে তাদের পরিবার সামলাচ্ছে তাদেরকে দ্বিতীয় কোনো রাস্তা বানিয়ে দেওয়া, যে না এই রাস্তার মাধ্যমে আপনারা কাজবাজ করবেন, যাতায়াত করবেন। কিন্তু সেটা ঘটেনি। তাছাড়া আরও সরকারের আরেকটা দিকে লক্ষ্য রাখতে হয় যে আন্দোলনের জন্য কোনো পাবলিক প্রপার্টি অথবা সরকারি কোনো সম্পত্তি যেন হানি না ঘটে, সেই জন্য ব্যবস্থা করে রাখা হবে। কিন্তু এখানে ঘটেছে উল্টো, এখানে ভাঙচুর হয়েছে। সুতরাং আর আগের থেকে কোনো রকম কোনো খবরাখবর জানানো হয়নি যে আমরা আন্দোলন করতে যাচ্ছি। হঠাৎ করে আন্দোলনটা ঘটে যাওয়ার কারণে
সরকার পুলিশ এটার বিরুদ্ধে লাঠিচার্জ করেছে। তাছাড়া আন্দোলনটা এগোতে এগোতে পার্লামেন্টের দিকে গেছে। পার্লামেন্টটা হচ্ছে ভারতবর্ষের সব থেকে সেন্সিটিভ একটা জায়গা, যেখানে আপনি ইচ্ছে করলেও চাইলেও আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন না পার্লামেন্টের এরিয়ার মধ্যে। কিন্তু স্টুডেন্টরা, সে ইস্যু যত বড়ই হোক না কেন আপনার, আপনি ইচ্ছে করলে পার্লামেন্টের ভিতরে প্রবেশ করতে পারবেন না। কিন্তু ছাত্ররা, স্টুডেন্টরা এই পার্লামেন্টারি এরিয়ার মধ্যে ঢোকার চেষ্টা করেছে, সুতরাং লাঠিচার্জ হয়েছে। আরও কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে যেগুলো একটু সন্দেহজনক মনে হয়। যেমন ধরুন, এই আন্দোলনের মধ্যে, যদি ছাত্র আন্দোলন হয় অবশ্যই এটা শান্তিপূর্ণ হওয়া উচিত ছিল, কিন্তু শান্তিপূর্ণর বিপরীতে এটা ভাঙচুর হয়েছে। মানে দেশ স্বাধীন হওয়ার মতন অবস্থা, ঘটনা ঘটেছে এখানে, বিভিন্ন রকম ভাবে ভাঙচুর করা হয়েছে। তাছাড়া ওমর খালিদ নামে একজন কুখ্যাত সন্ত্রাস, তার মুক্তির জন্য স্লোগান উঠেছে এই আন্দোলন, ছাত্র আন্দোলনের মধ্যে। ভারতকে বাংলাদেশের মতো বানিয়ে দেওয়া হবে, ভারতকে নেপালের মতো বানিয়ে দেওয়া হবে, কাশ্মীর আজাদ করা হবে, তারপর মোদী সরকারের কাছ থেকে ক্ষমতাচ্যুত করা হবে। এটা কোন ধরনের আন্দোলন? এটা কি ছাত্র আন্দোলনের মধ্যে পড়ে? ছাত্র আন্দোলনের অন্তর্গত হতে পারে এই ধরনের শব্দ? সব থেকে বড় কথা হচ্ছে, ইন্ডিয়ান আর্মিকেও গালি দেওয়া হয়েছে এই ছাত্র আন্দোলনের মধ্যে থেকে। যদি সেই স্টুডেন্ট হয়, তাহলে কি করে ইন্ডিয়ান আর্মিকে গালি দেয়? মোদী সরকারকে গালি দিতেই পারো, যে সরকার থাকুক না কেন, মোদী সরকার থাকুক, যে সরকার থাকুক না কেন, এই জঘন্য অপরাধের বিরুদ্ধে দাঁড়িয়ে সেই সরকারকে গালি দিতেই পারো। কিন্তু এখানে ইন্ডিয়ান আর্মিকেও গালি দেওয়া হয়েছে। মানে এই ধরনের কিছু ঘটনা ঘটেছে যেটা সত্যিই ভাবনার বিষয়, যেটা কি শুধু ছাত্র আন্দোলনের মধ্যে অন্তর্গত ছিল। এই টাইমিং নিয়ে একটা ভাবনার ব্যাপার রয়েছে এখানে। ছাত্রদের আন্দোলনটা হয়েছে হচ্ছে 20 জুলাই, ঠিক তার পরের দিন 21 জুলাই এই পার্লামেন্টে অমিত শাহের একটা বিল পাস করানোর কথা ছিল। এটা ছিল FCRA, ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট। অর্থাৎ বাইরে থেকে যত ফান্ড আসে ভারতবর্ষে, সেই ফান্ডটা যেন ভারত সরকার ট্র্যাক করতে পারে। মানে কোথা থেকে আসছে, কত টাকা আসছে, এই টাকাটা ভারতবর্ষের কোন খাতে কোন সংস্থা ব্যয় করছে, সেই ব্যাপারটা যেন সরকার জানতে পারে। এই বিলটা পাস করানো চেয়েছিল ঠিক তার পরের দিন, কিন্তু তার আগের দিন আন্দোলনটা হয়েছে ঠিক তার পার্লামেন্টের গায়ে। সুতরাং এই সমস্ত ঘটনাগুলো ভাবনার বিষয়। যদি এটা ছাত্র আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ থাকে, আমি কেন, সবাই এটাকে সমর্থন করা উচিত, যাতে এই ধরনের জঘন্য ঘটনা ভবিষ্যতে আর না ঘটে। এবং যে সরকারে আসুক না কেন, যে মন্ত্রী আসুক না কেন, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেরকম একটা আইনও বানাতে হবে। অবশ্যই এটা সমর্থন করব যদি এটা ছাত্র আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বেশ কয়েকটা ঘটনা ঘটেছে যেটা সত্যিই ভাবনার বিষয়। এটা কি শুধু ছাত্র আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ ছিল? এই জন্য অবশ্যই সরকারের কাছে অনুরোধ, CBI লাগিয়ে এটার তদন্ত করা উচিত। যদি ছাত্র আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ থাকে, অবশ্যই ছাত্রদের অধিকার রক্ষার্থে এই আন্দোলনকে সমর্থন করব। যদি এটার অন্যথা না ঘটে, মানে এটার সঙ্গে অন্য কোনো মতলব জড়িত থাকে কিনা, জড়িত আছে কিনা, এই ব্যাপারটাও দেখতে হবে। ধন্যবাদ।